বিশ্বকাপ উন্মাদনায় মেতে ওঠার অপেক্ষা। কিছুক্ষণ পরে মেক্সিকোতে জমকালো আয়োজন। উদ্বোধনী ম্যাচে স্বাগতিকদের প্রতিপক্ষ সাউথ আফ্রিকা। দেশেও গ্রেটেস্ট শো অন আর্থের উত্তাপ। একবেলা না খাই থাকি তাও আমি পারবো, কিন্তু আমি ফুটবল ছাড়া থাকতে পারবো না। মেসি হচ্ছে ফুটবলের গড, আমরা মেসিকে সাপোর্ট করি। আশা করি এই ওয়ার্ল্ড কাপে উইল বি ব্রাজিলের। সবচেয়ে শক্তিশালী স্পেন। আর্জেন্টিনার টিমের বন্ডিংটা সবচেয়ে ভালো। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি মাহাদি ইসলাম ধ্রুব। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। তারেক রহমান সরকারের প্রথম বাজেটে রেকর্ড 9,38,000 কোটি টাকা প্রস্তাব। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান সহ 10 অগ্রাধিকার। করমুক্ত আয়সীমা বেড়ে 4.5 লাখ। সামাজিক সুরক্ষা খাতে রেকর্ড বরাদ্দ বেড়েছে 30,000 কোটি টাকা। 41 লাখ নারীকে দেয়া হবে ফ্যামিলি কার্ড। ভাতা পাবেন জুলাই যোদ্ধারাও। ধাপে ধাপে বাস্তবায়ন হবে পে স্কেল। ঋণ নির্ভর ও ঘাটতি বাজেট বাস্তবায়নের সম্ভাবনা দেখছে না জামাত। পরিচালন ব্যয় বৃদ্ধির সমালোচনা। নতুন বাজেটকে উচ্চাভিলাষী বলছে এনসিপি। অবহেলায় 6 নবজাতক মৃত্যুতে 8 দিনের লাইসেন্স বাতিল। দ্রুত রোগীদের সরিয়ে নেওয়ার নির্দেশ। 1 মাসের মধ্যে আপিলের সুযোগ পাচ্ছে কর্তৃপক্ষ। এবং বিভিন্ন সীমান্ত দিয়ে বিএসএফ এর পুশিনের চেষ্টা অব্যাহত। 26 জেলায় কঠোর অবস্থানে বিজেপি। দিনরাত পাহারায় স্থানীয়রাও। টহল ও নজরদারি জোরদার। আটচল্লিশটি দল, 104টি ম্যাচ আর 39 দিনের উন্মাদনা। চলে এলো দ্য গ্রেটেস্ট শো অন আর্থ। আর এমন আয়োজনের আগে পৃথিবীর সাক্ষী হতে চলেছে দারুণ এক উদ্বোধনী আয়োজনের। সে অনুষ্ঠান থেকে শুরু করে বিশ্বকাপের সব ম্যাচ আর ম্যাচ পরবর্তী নানা আয়োজন, সবকিছুই সরাসরি সম্প্রচার করবে সময় সংবাদ। বলা হয়ে থাকে পৃথিবীর বাইরে কোথাও প্রাণের অস্তিত্ব থাকলে তারাও নাকি অপেক্ষা করে ফুটবল বিশ্বকাপের জন্যে। একটা টুর্নামেন্ট যা শুধু ফুটবলে সীমাবদ্ধ নয়, গোটা বিশ্বকে একই সুতোয় গাঁথার অপেক্ষা। যে বিশ্বকাপ যুদ্ধ থামায়, এই 40 দিনে কমে যায় অপরাধের হার। সেই অপেক্ষার শেষ। চলে এলো দ্য গ্রেটেস্ট শো অন আর্থ। উদ্বোধনী জমকালো আয়োজন মেক্সিকোর তাদিও আজতেকা স্টেডিয়ামে, যেখানে প্রাধান্য পাবে আয়োজক দেশের শিল্প আর সংস্কৃতি। মূল ম্যাচের 90 মিনিট আগে শুরু হবে আয়োজন। বাংলাদেশ সময় রাত 11:30। সরাসরি সম্প্রচার করবে সময় সংবাদ। অনুষ্ঠানের শুরু হবে মেক্সিকোর আদিবাসী শিল্পীদের মাধ্যমে। তুলে ধরা হবে দেশটার 13,000 বছরের পুরনো সংস্কৃতির কিছু অংশ। এরপরেই মঞ্চে উঠবেন শাকিরা, বিশ্বকাপের সঙ্গে যার সম্পর্কটা নতুন নয়। সঙ্গে থাকবেন বার্না বয়, নাইজেরিয়ান শিল্পীকে নিয়ে পারফর্ম করবেন এবারের বিশ্বকাপ থিম সং দাই দাই। ইতালিয়ান প্রবাদ, যার মানে চলো যাই, যে গানের পেছনে অবশ্য আছে মহৎ এক উদ্দেশ্য। ফিফা গ্লোবাল সিটিজেন এডুকেশন ফান্ডের জন্য 100 মিলিয়ন মার্কিন ডলার তোলার লক্ষ্য। এছাড়াও স্তাদিও আজতেকায় দর্শকদের মাতাবেন এক ঝাঁক লোকাল তারকা। থাকছেন আলেহান্দ্রো ফার্নান্দেস, বেলিন্দা কিংবা টায়লার মতো বিখ্যাত সব নাম। এই ভেন্যু ছাড়াও ফ্যান জোনে উদ্বোধনী আয়োজন দেখার ব্যবস্থা করা হয়েছে। তবে দেশটায় চলমান আন্দোলনের কারণে সেসব আয়োজন এখন অনিশ্চিত। সাব্বির মিথুন, সময় সংবাদ। অবহেলায় 6 নবজাতকের মৃত্যুর ঘটনায় রাজধানীর 8 দিন হাসপাতালের লাইসেন্স বাতিল করেছে সরকার। এক ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক জানিয়েছেন, এই সিদ্ধান্তের বিরুদ্ধে 30 দিনের মধ্যে আপিল করার সুযোগ পাবে হাসপাতাল কর্তৃপক্ষ। The Medical Practice and Private Clinics and Laboratories Regulation Ordinance 1982 এর 11(2) খ ধারা অনুযায়ী অত্র হাসপাতালের লাইসেন্স বাতিল করা হইল। এই রোগীদেরকে চাইলে কর্তৃপক্ষ যথাযথভাবে তাদের লাইসেন্সকৃত হাসপাতালগুলোতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে পারে। এবার বাণিজ্যের খবর। প্রস্তাবিত বাজেটে সরকারের অন্যতম অগ্রাধিকার আত্মনির্ভরশীল জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা।
এবারের বাজেটে বিদ্যুৎ ও জ্বালানি খাতে বরাদ্দ দেওয়া হয়েছে 17,345 কোটি টাকা। বাজেটে উৎসাহিত করা হয় নবায়নযোগ্য উৎস থেকে বিদ্যুৎ উৎপাদন। 2031 সাল পর্যন্ত সোলার প্যানেল সহ সংশ্লিষ্ট উপকরণ আমদানিতে করমুক্ত সুবিধা রাখার প্রস্তাব করা হয় এই বাজেটে। আমদানি নির্ভরতার ঝুঁকি, সরবরাহ ব্যবস্থায় সংকট, গ্রাহকের কাছে বাড়তি দামের বোঝা, মোটা দাগে এমন সব বাস্তবতায় নাজুক দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাত। তাই সব বাজেটই নজর থাকে কতটা গুরুত্ব পায় অর্থনীতির চালিকা শক্তি এ খাত। প্রায় 2 দশক পর ক্ষমতায় আসা বিএনপি সরকারের বর্তমান মেয়াদের প্রথম বাজেটে বিশেষ অগ্রাধিকারে জ্বালানি নিরাপত্তা। আগামী অর্থবছরে বিদ্যুৎ ও জ্বালানি খাতে বরাদ্দের প্রস্তাব 17,345 কোটি টাকা, যা গত বাজেটের তুলনায় 393 কোটি টাকা বেশি। নতুন সরকারের প্রথম বাজেটে উৎসাহিত করা হচ্ছে সৌর বিদ্যুৎ উৎপাদন। প্রস্তাবিত বাজেট অনুযায়ী 2030 সালের মধ্যে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা 35,000 মেগাওয়াটে উন্নীত করতে চায় সরকার, যার 20% আসবে নবায়নযোগ্য উৎস থেকে। এজন্য সোলার প্যানেল ও সংশ্লিষ্ট পণ্য আমদানিতে শুল্কমুক্ত সুবিধা থাকবে 2031 সাল পর্যন্ত, আর সৌর বিদ্যুৎ উৎপাদনে করমুক্ত সুবিধা দেওয়া হবে আরও 4 বছর। এছাড়া বিল পরিশোধের বিপরীতে 5% কর রেয়াত পাবেন সৌর বিদ্যুৎ ব্যবহারকারীরা। উৎপাদনশীল কর্মকাণ্ডের ধারাবাহিকতা নিশ্চিত করতে বিদ্যুৎ ও জ্বালানি নিরবিচ্ছিন্ন সরবরাহ নিশ্চিতের পাশাপাশি সাশ্রয়ী, নির্ভরযোগ্য, পরিবেশ বান্ধব বিদ্যুৎ জ্বালানি ব্যবস্থা গড়ে তুলতে আত্মনির্ভরশীল জ্বালানি নিরাপত্তা গড়ে তোলা। অন্যদিকে বিদ্যুতের দাম সহনীয় রাখতে কয়লা আমদানিতে বিদ্যমান শুল্ক কর রেয়াতি সুবিধা 2030 সাল পর্যন্ত বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। দেশের সবচেয়ে বড় প্রকল্প রূপপুরের প্রথম ইউনিটের 1200 মেগাওয়াট বিদ্যুৎ মিলবে জানুয়ারির মধ্যে, জানানো হয় বাজেট বক্তৃতায়। জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে গ্যাস অনুসন্ধানে জোরালো কার্যক্রম, জ্বালানি তেলের মজুত সক্ষমতা বাড়ানো, নতুন রিফাইনারি তৈরি, সিঙ্গেল পয়েন্ট মোরিং বা এসপিএম চালুর উদ্যোগ নেবে সরকার। পাশাপাশি আমদানি উৎস বহুমুখীকরণ, নতুন এলএনজি টার্মিনাল স্থাপনের বিষয়টিও পর্যালোচনায় থাকবে বলে জানানো হয় বাজেট বক্তৃতায়। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। সীমান্তে বিজেপির কঠোর অবস্থানে ভারতের একের পর এক পুশিন চেষ্টা ব্যর্থ হচ্ছে। কাঁচাতারের বেড়া ঘেঁষে বাড়ানো হয়েছে কঠোর নজরদারি। কয়েকদিনের টানা উত্তেজনার পর আজ অনেকটাই স্বাভাবিক ছিল সীমান্ত পরিস্থিতি। এদিকে জামালপুরে বুধবার একজনকে পুশিনের ঘটনায় বিজেপি ও বিএসএফ এর বাক বিতণ্ডার পর যষ্টিচন্দ্র বর্মন নামের ওই ব্যক্তিকে বকশীগঞ্জ থানায় হস্তান্তর করে বিজিবি। রোববার থেকে হাইকোর্টের বিশেষ বেঞ্চে শুরু হচ্ছে নারী ও শিশু নির্যাতন মামলার বিচারিক কার্যক্রম। অ্যাটর্নি জেনারেল জানিয়েছেন, রামিসা ধর্ষণ হত্যা মামলাটি পরিচালনায় গঠন করা হয়েছে রাষ্ট্রপক্ষের বিশেষ আইনজীবী প্যানেল। রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তার দাবি, বিশেষ বেঞ্চে অগ্রাধিকার পাবে নারী শিশু নির্যাতন মামলার ফাঁসির আদেশ এবং এ সংক্রান্ত আপিল শুনানি। এবার বাজেটের খবর। প্রায় 2 দশক পর রাষ্ট্র ক্ষমতায় এসে 9,38,000 কোটি টাকার বাজেট পেশ করল বিএনপি সরকার। প্রস্তাবিত বাজেটে অগ্রাধিকারে সামাজিক সুরক্ষা, শিক্ষা, অর্থনীতির স্থিতিশীলতা সহ 10টি খাত, রাজস্ব আয়ের লক্ষ্যে 6,95,000 কোটি টাকা। বাজেটের প্রায় 2.5 লাখ কোটি টাকার ঘাটতি পূরণে এবারও ব্যাংক ও বিদেশি ঋণ নির্ভরতা থাকছে। জিডিপির প্রবৃদ্ধি 6.5% আর মূল্যস্ফীতিকে 7.5 ভাগে নামিয়ে আনার লক্ষ্য সরকারের। রুবেল মিয়ার প্যাডেলে চালানো রিকশা ঘুরে শক্তির জোরে, সে শক্তি দিয়ে 12,000 টাকা আয়ে মাসে 15,000 টাকার বাজেট মেলাতে হয় তাকে। কিন্তু সংসদে আজ বাজেটের কথা শুনে বললেন চিন্তার বিষয়। বাজেটের কথা শুনলে ডর করে। আমি মাসে ইনকাম করুন 12,000, আমার খরচ হইলো 15,000, তাহলে মনে হয় 3,000 পাই কই আমি। রুবেল মিয়া থেকে রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি, দেশের 16 কোটি নাগরিকের আসছে 1 বছরের জমা খরচ ইজার পরিকল্পনা নিয়ে সকালে সংসদে হাজির নতুন দায়িত্ব নেয়া বিএনপি সরকারের অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। গণতান্ত্রিক, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির অভিযাত্রা প্রতিপাদ্যে 2026-27 অর্থ বছরের জন্য 11তম বাজেটের আকার 9,38,000 কোটি টাকা, যা 2025-26 অর্থ বছরের তুলনায় 1,48,000 কোটি টাকা বেশি। 9,38,000 কোটি টাকা ব্যয় প্রাক্কলন করা হয়েছে, যা জিডিপির 13.7%।
এবং বিগত অর্থ বছরের বাজেটের তুলনায় 1,48,000 কোটি টাকা বেশি। দেশজ উৎপাদনের লক্ষ্যমাত্রা 68,31,000 কোটি টাকা, অর্থাৎ জিডিপি প্রবৃদ্ধি 6.5%। মূল্যস্ফীতির লক্ষণ রেখা 7.5% টেনে গুরুত্ব দেওয়া হয়েছে সরকারের ইশতেহার বাস্তবায়নকে। জীবনচক্র ভিত্তিক পদ্ধতিতে সুরক্ষার আওতায় আনা, যাতে দারিদ্র্য হ্রাস পায়, বৈষম্য কমে এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত হয়। সর্বজনীন সামাজিক সুরক্ষা, আর্থিক খাতের স্থিতিশীলতা, জ্বালানি নিরাপত্তা সহ 10টি প্রধান খাত অগ্রাধিকারে থাকছে বাজেটে। 42.5 লক্ষ কৃষককে কৃষক কার্ড প্রদান করা হবে। এই কার্ডের মাধ্যমে ভূমিহীন ও প্রান্তিক কৃষকগণ প্রতি বছর একবার 2,500 টাকা করে নগদ সহায়তা পাবেন। সরকার প্রবাস আয় বৃদ্ধির ধারা অব্যাহত রাখতে বৈধ চ্যানেলে রেমিটেন্স প্রেরণের ক্ষেত্রে 2.5% নগদ প্রণোদনা অব্যাহত রাখছে। বাজেটে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা 6,95,000 কোটি টাকা। 2,43,000 কোটি টাকার বাজেট ঘাটতি পূরণ এবার ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান সহ অভ্যন্তরীণ উৎস থেকে নেওয়া হবে 1,90,000 কোটি টাকা। রাজস্ব বোর্ডের মাধ্যমে 6,04,000 কোটি টাকা এবং অন্যান্য উৎস হতে 91,000 কোটি টাকা সংগ্রহ করার প্রস্তাব করছি। সংসদে বাজেট প্রস্তাবনায় অর্থমন্ত্রী বলেন, ভঙ্গুর অর্থনীতিকে তুলে আনা এবং মানুষের জীবন সহনীয় করা প্রথম লক্ষ্য সরকারের। প্রায় 2,20,000 জনকে বাজার চাহিদা ভিত্তিক মাঝারি হতে উচ্চতর দক্ষতার প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে এবং এই প্রশিক্ষণপ্রাপ্তদের কমপক্ষে 65% কর্মসংস্থান নিশ্চিত করা হচ্ছে। রাষ্ট্রের যে দায়িত্ব আছে সেই দায়িত্ব পালন করতে আমরা অঙ্গীকারবদ্ধ। সন্ধ্যা 7টার পরিবর্তে রাত 9টা পর্যন্ত শপিং মল ও দোকানপাট খোলা রাখার সিদ্ধান্ত হয়েছে। বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মোহাম্মদ হেলাল উদ্দিন জানান, সকাল 11টা থেকে রাত 9টা পর্যন্ত মার্কেট, বিপণী বিতান ও দোকানপাট খোলা রাখা যাবে। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানি সংকটের পরিপ্রেক্ষিতে এপ্রিলে দোকানপাট ও শপিং মল সন্ধ্যা 6টায় বন্ধের সিদ্ধান্ত হয়, যদিও পরে দোকান ব্যবসায়ী সমিতির অনুরোধে সেই সময়সীমা 1 ঘন্টা বাড়ানো হয়। পবিত্র ঈদ উল আজহার আগে সময়সীমা শিথিল করলেও ঈদের পর সন্ধ্যা 6টা পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়। তবে ব্যবসায়ীরা দুপুর 12টা থেকে রাত 10টা পর্যন্ত দোকানপাট ও বিপণী বিতান খোলা রাখার দাবি করেন। জলবায়ু পরিবর্তনে মোংলা উপকূলীয় অঞ্চলে মাছ চাষে বিপর্যয় সৃষ্টি হয়েছে। চৈত্র বৈশাখে টানা অনাবৃষ্টি, তীব্র তাপদাহ আর ঘেরের পানিতে মাত্রাতিরিক্ত লবণ ছড়িয়ে পড়ায় মাছে ক্ষত দেখা দিচ্ছে। প্রতিদিন মোড়ে ভেসে উঠছে লাখ লাখ টাকার বাগদা চিংড়ি সহ বিভিন্ন প্রজাতি। চড়া সুদে ঋণ নিয়ে ঘের করা শত শত চাষি এখন পুঁজি হারিয়ে নিঃস্ব হওয়ার পথে। মাহমুদুল হাসানের পাঠানো তথ্য ও মাসুদ রানার ছবি নিয়ে রিপোর্ট। ভৌগোলিক কারণে মোংলা উপজেলার মাটি ও পানি অতিরিক্ত লবণাক্ত, ফলে এখানে ধান কিংবা অন্য কোনো কৃষিজ ফসল ফলানো সম্ভব হয় না। জীবিকার তাগিদে এই উপজেলার মানুষের একমাত্র ভরসা শুধুই মৎস্য চাষ। স্থানীয় মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, মোংলা উপজেলার প্রায় 20,000 হেক্টর জমিতে মোট 13,768 জন চাষি বাগদা, গলদা ও বিভিন্ন প্রজাতির মাছ চাষের সঙ্গে জড়িত। মাঠ পর্যায়ে খোঁজ নিয়ে জানা যায়, গত কয়েক মাস ধরে পর্যাপ্ত বৃষ্টি না হওয়ায় ঘেরের পানির গভীরতা আশঙ্কাজনকভাবে কমে গেছে। দুপুরের তীব্র রোদে ঘেরের পানি অতিরিক্ত গরম হয়ে তৈরি হচ্ছে বিষাক্ত গ্যাস। ভুক্তভোগী মৎস্য চাষিরা জানান, ব্যাংক ও বিভিন্ন এনজিও থেকে চড়া সুদে ঋণ নিয়ে তারা ঘেরে পোনা ছেড়েছিলেন, কিন্তু অনাবৃষ্টি আর গরমে পানি শুকিয়ে মাছ লাল হয়ে মরে ভেসে উঠেছে। ধার দেনা শোধ করা তো দূরের কথা, এখন পরিবারের ভরণ পোষণ চালানোই তাদের জন্য অসম্ভব হয়ে পড়েছে। মৎস্য চাষীদের টিকিয়ে রাখতে সরকারের পক্ষ থেকে জরুরি সহায়তার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। ধরেন কষ্ট করে কটা মাছ ছাড়লো, মাছগুলো মরে গেল, এখন কি করে? 10 বিঘের একটা ঘের, সকালবেলায় 4 হচ্ছে উঠলে হয়তো 200 গ্রাম 250 গ্রাম মাছ পাই। মৎস্য বিভাগ যদি আরও বেশি এখানে কার্যকর ভূমিকা নেয়, তাহলে এটা অতি দ্রুত সমাধান হতে পারে। বাগদা ও গলদা সহ অন্য প্রজাতির মাছ চাষে সুফল পেতে পরিকল্পিত ঘের করার তাগিদ মৎস্য বিভাগের। আমরা চাষিদেরকে বলছি, আপনারা যদি মাছ চাষ মনে করেন যে ব্যবসা, তাহলে মাছ চাষের মতো করতে হবে। এমন না যে মাছটা ছেড়ে দিলাম ওই দায়িত্ব শেষ, এটা করা যাবে না। অবশ্যই উত্তরণের জন্য আমরা বলি যে চাষিদের, আপনাদের যদি ইনভেস্ট করার সক্ষমতা থাকে, মাটি কাটবেন, অ্যারোটার ইউজ করবেন, পানি বেশি ভালোভাবে প্রবেশ করবেন এবং
পোনা যথোপযুক্ত পোনা নিয়ে স্টকিং করতে হবে। চলতি অর্থবছরে মোংলায় 13,768 জন মৎস্য চাষীর মধ্য থেকে মাত্র 60 জনকে সরকারিভাবে মাছ চাষের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। সময় সংবাদ, মোংলা। দখল, ভরাট ও দূষণে অস্তিত্ব সংকটে খুলনা মহানগরীর খালগুলো। স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হয়, কমছে পানি ধারণ ও নিষ্কাশন সক্ষমতা। খাল খনন ও সংস্কারে কোটি কোটি টাকা ব্যয় হলেও অধিকাংশ খালের উন্নতি হয়নি বলে অভিযোগ নগরবাসী। বর্ষার শুরুতেই তাই জলাবদ্ধতার সংখ্যা বাড়ছে নগর জুড়ে। মঞ্জুরুল হক মঞ্জুর ছবিতে আব্দুল মামুন রুবেলের প্রতিবেদন। খুলনা মহানগরীর পাশ দিয়ে বয়ে যাওয়া এক সময়ের প্রবাহমান এই বাস্তুহারা খাল এখন বর্জ্যের ভাগাড়ে পরিণত হয়েছে। এই খাল দিয়েই বৃষ্টি বা ড্রেনের পানি শহরের এক প্রান্ত দিয়ে বেরিয়ে যেত ময়ূর নদে। অবহেলা আর অযত্নে সেই খালের প্রায় পুরোটাতেই কচুরিপানা ও জনপদের বর্জ্য। শুধু এই খাল নয়, মহানগরীর আশেপাশে থাকা 22টি খালের অধিকাংশের একই চিত্র। কোথাও খালের বুক চিরে উঠেছে অবৈধ স্থাপনা, কোথাও আবর্জনার স্তূপ কিংবা কচুরিপানায় থমকে গেছে পানির প্রবাহ। আবার কোথাও ছোট ড্রেন হওয়ায় খালের অস্তিত্ব খুঁজে পেতেই কষ্ট হয়। বিশেষ করে তালতলা খাল, রায়েরমহল, মোল্লাবাড়ি, বাটকেরি খাল, নিরালা খাল, কারিকরপাড়া খাল ঘুরে এমন চিত্র পাওয়া গেছে। ফলে সামান্য বৃষ্টিতেই নগর জুড়ে দেখা যায় জলাবদ্ধতা। খালগুলোর এমন বেহাল দশায় আসন্ন বর্ষা মৌসুমে ভোগান্তির শঙ্কা স্থানীয়দের। পানির প্রবাহটা কমে যাওয়ার কারণে আজকে এখানে খাল মনে হয় না, এটা মনে হয় একেবারে খাস জমি। ঘাস, লতা পাতা, কচুরি পানাতে ভরে গেছে আর কি। এতে প্রচুর মশা সৃষ্টি হচ্ছে, জনগণের অসম্ভব পরিমাণ ক্ষতি হচ্ছে। খনন দরকার এবং এর চারপাশে সুন্দর পরিবেশ দরকার। পরিষ্কার করে দুই সাইডে রাস্তা বানালে এলাকার উন্নয়নের মোটামুটি একটা, শুধু খনন করলে হবে না। তথ্য বলছে পানি সরবরাহ স্বাভাবিক রাখতে সবশেষ 5 বছরে শুধু খাল খননেই 48 কোটি টাকা খরচ করেছে সিটি কর্পোরেশন। তবে পরিবেশবিদদের মতে খালের সীমানা সংরক্ষণ, দখলদারদের বিরুদ্ধে স্থায়ী ব্যবস্থা, আইনের প্রয়োগ ও নিয়মিত রক্ষণাবেক্ষণ ছাড়া এ সংকট থেকে উত্তরণ সম্ভব নয়। প্রচলিত যে আইন রয়েছে সেই আইনের যদি সঠিক বাস্তবায়ন সম্ভব হয় তা এবং যদি ইনস্ট্যান্ট তৈরি করা যায়, যদি দৃষ্টান্ত স্থাপন করা যায়, তাহলে খালগুলো কিছুটা হলেও আমরা রক্ষা করতে পারবো। নগর পরিকল্পনাবিদরা বলছেন দুর্বল বর্জ্য ব্যবস্থাপনা, জনবল ও অর্থ সংকট এবং সচেতনতার অভাবে খাল পুনরুদ্ধারের সুফল মিলছে না। একটা খাল আমরা পরিষ্কার করে গেলাম 1 বছর, 6 মাস যেতে না যেতেই ওটা ময়লাতে পরিপূর্ণ হয়ে যায়। কারণ হলো আমাদের ইন্টারনাল ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেমটা ঠিক নাই। ওয়েস্ট ম্যানেজমেন্ট হাউস টু হাউস কালেকশন এফিসিয়েন্সি যদি আমরা বাড়াইতে পারতাম, ঘরের ময়লা ঘরেই যে কোনো এক জায়গায় থাকবে, আমাদের সিটি কর্পোরেশনের লোক অথবা এনজিওরা কালেকশন করে নিয়ে আসবে, আমরা আমাদের আলটিমেট ডাম্পিং সাইডে নিয়ে যাব। ওখানের মেকানিজম আলাদা। সো এই যে টোটাল সাইকেলটা, এই সাইকেলটা যতক্ষণ পর্যন্ত অ্যাকুরেটলি কমপ্লিট না হবে ততক্ষণ পর্যন্ত এই ময়লা আমার ড্রেনে এবং খালে আসবে। যদিও সিটি কর্পোরেশনের দাবি খাল খনন ও ড্রেনেজ ব্যবস্থায় দীর্ঘমেয়াদী পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। সম্প্রতি বিভিন্ন খাল পরিদর্শন করে এমন দাবি করেন সিটি প্রশাসক। এই গুরুত্বপূর্ণ এই ময়ূর নদীর এই অংশে যেটা ভরাট হয়ে গেছে, এগুলো আমরা খনন করেই আগামী বর্ষা মৌসুমের আগে পানি প্রবাহটাকে চালু করার চেষ্টা করছি। খুলনা মহানগরীর 22টি খালের মধ্যে 16টির দায়িত্বে সিটি কর্পোরেশন, বাকিগুলোর দায়িত্বে পানি উন্নয়ন বোর্ড। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। দীর্ঘদিনের খানাখন্দে ছোট বড় দুর্ঘটনা হলেও যেন দেখার কেউই নেই। কুষ্টিয়া, খুলনা ও চুয়াডাঙ্গার সংযোগ সড়কে অল্প বৃষ্টিতেই জমে যায় পানি, সৃষ্টি হয় ভোগান্তি। দ্রুত টেন্ডারের মাধ্যমে মহাসড়কের সংস্কার করা হবে বলে জানায় সড়ক বিভাগ। বাবুল হোসেনের ক্যামেরায় SM রাশেদের রিপোর্ট। খানাখন্দে ভরা সড়ক, হেলে দুলে চলছে গাড়ি, মাঝে মধ্যে ঘটছে ছোট বড় দুর্ঘটনা। কুষ্টিয়া, খুলনা ও কুষ্টিয়া চুয়াডাঙ্গা মহাসড়কের প্রায় 16 কিলোমিটার এলাকার চিত্র এমনই। পণ্য ও যাত্রীবাহী পরিবহনের চাপ নিত্যদিনের। গুরুত্বপূর্ণ স্থানে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন, মাঝে মধ্যে ধীরগতি, সৃষ্টি হয় পরিবহন জট। এছাড়া সামান্য বৃষ্টি হলে রাস্তায় জমে পানি। দ্রুত সড়কটি সংস্কারের দাবি স্থানীয়দের। আমাদের মতন ড্রাইভাররা অনেক দুর্ঘটনার শিকার হচ্ছে, অনেক গাড়ি ভেঙে চুরে পড়ে থাকে রাস্তায়। রাস্তাটা অনেক ভাঙা, জ্যামজট হয়, অনেক বৃষ্টি হলে পানি বেঁধে যায়, হাঁটু পানি বেঁধে যায়। দ্রুত টেন্ডারের মাধ্যমে মহাসড়কের সংস্কার কাজ করা হবে বলে জানায় সড়ক বিভাগ। 5 বছরের অধিককাল আগে স্থায়ী মেরামত করা হয়েছিল, যে কারণে আমরা মেনটেন্যান্স করে ধরে রাখছিলাম। আবার PMP প্রোগ্রাম থেকে টেন্ডার হওয়ার কারণে এখন আমরা কাজ করছি এবং কাজটা সুন্দরভাবে হচ্ছে। যথাযথ সময়ের মধ্যেই
আমরা কাজটা শেষ করতে পারবো বলে আশা করছি। কুষ্টিয়া সড়ক বিভাগের তথ্য মতে জেলায় প্রায় ৮০ কিলোমিটার মহাসড়ক রয়েছে। এস.এম. রাশেদ, সময় সংবাদ, কুষ্টিয়া। চুয়াডাঙ্গার দামুরহুটার জিরাট ও রামনগর গ্রামের মানুষের মধ্যে সেতু বন্ধন তৈরি করেছে ভাসমান লোহার সেতু ও নৌকা। প্রতিদিন এই সেতু দিয়ে ১০ গ্রামের বাসিন্দারা যাতায়াত করেন। বিকল্প পথে চলাচল করতে হলে অতিরিক্ত ৫ থেকে ৭ কিলোমিটার পথ ঘুরতে হয়। তাই জীবনের ঝুঁকি নিয়ে এই নৌকা আর ভাসমান সেতুর উপর নির্ভর করছেন স্থানীয়রা। মাহফুজ মামুনের তথ্য, আইমান আহমেদ আনিসের ছবি নিয়ে রিপোর্ট। বাংলাদেশ ভারতের আন্তঃসীমান্ত নদী মাথাভাঙা। ভারতের মুর্শিদাবাদ হয়ে নদীটি প্রবাহিত হয়েছে চুয়াডাঙ্গার ওপর দিয়ে। একসময় এ নদীপথে ছোট বড় নানা ধরনের নৌযান চলাচল করত। বর্ষা মৌসুমে নদীতে পানি বেড়ে গেলে নৌকায় পারাপার করা হয়, আর তখন খুলনা শিপইয়ার্ডে নির্মিত ভাসমান সেতুটি সরিয়ে রাখা হয়। পানি কমে গেলে আবার সেতুটি চালু করা হয় মানুষের চলাচলের জন্য। পথচারী বাইসাইকেল ও মোটরসাইকেল চলাচল করলেও ভারী যানবাহন চলাচলের সুযোগ না থাকায় দুর্ভোগে পড়তে হয় স্থানীয়দের। বিশেষ করে স্কুল কলেজের শিক্ষার্থীদের জন্য ঘাটটি এখন গুরুত্বপূর্ণ যোগাযোগের মাধ্যম হয়ে আছে। এমনকি পারাপারের জন্য দিতে হয় টোল। দুর্গম একটা গ্রাম জিরাট গ্রাম, যেটা আমাদের আপনার পারাপারের জন্য খুবই একটা বিপজ্জনক হয়ে থাকে। 200-250 ছাত্রছাত্রী প্রত্যেকদিন আমাদের মেমনগর স্কুলে তারা পারাপার হয়। ফসল হোক বা যে কোনো জিনিস যেগুলো আমরা মানে চাষিরা এগুলো ফলায়, এগুলো আমাদের বাজার করতে গেলেও সমস্যা হয়। ভাসমান ব্রিজের পরিবর্তে যাতে একটা ব্রিজ হয় এলাকার চুয়াডাঙ্গা জেলার এমপি সাহেবের কাছে অনুরোধ থাকলো। চুয়াডাঙ্গা জেলা পরিষদ 1983 সালে মাথাভাঙা নদীর জিরাত ঘাট ইজারা দেয়া শুরু করে। তবে এর আগে কেরুয়ান কোম্পানি আখ পরিবহনের কাজে গলাইদড়ি ঘাটে লোহার তৈরি ভাসমান সেতু ব্যবহার করত। পরে সেখানে স্থায়ী সেতু নির্মাণ হলে ভাসমান সেতুটি স্থানান্তর করা হয় পার কেষ্টপুরে। সেখানেও সেতু নির্মাণের পর এটি নিয়ে আসা হয় জিরাত ঘাটে। স্কুলের ছাত্রছাত্রীর জন্য মূলত এই ঘাটটা আমরা টিকিয়ে রেখেছি। এখন দেখা যাক, আল্লাহ ভরসা যে ব্রিজটা হয় আমাদের অনেক গ্রামের লোক এখান থেকে চলাচল করতে পারবে। চুয়াডাঙ্গা অংশে মাথাভাঙা নদীর বিস্তৃতি প্রায় 72 কিলোমিটার। তবে সেতু না হওয়ায় এখনো ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে হাজারো মানুষকে। সময় সংবাদ, চুয়াডাঙ্গা। সাতক্ষীরার আমের চাহিদা রয়েছে রাজধানী সহ সারা দেশে। মৌসুমে ফল কুরিয়ারে পাঠাতে বাড়তি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠছে একাধিক কোম্পানির বিরুদ্ধে। এতে হয়রানির পাশাপাশি ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন আম ব্যবসায়ীরা। তবে সমস্যা সমাধানে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের। সাগর হোসেনের ছবি নিয়ে মমতাজ আহমেদ বাপ্পির তথ্য নিয়ে রিপোর্ট। গুণে মানে সেরা ও সুমিষ্ট হওয়ায় দিন দিন জনপ্রিয়তা বাড়ছে সাতক্ষীরার আম। জলবায়ু ও মাটির উর্বরতার জন্য আগেভাগেই পেকে যায় এ জেলার আম। আর এই সুযোগকে কাজে লাগিয়ে পরিবহনের নামে বাড়তি টাকা হাতিয়ে নিচ্ছে কুরিয়ার সার্ভিস কোম্পানিগুলো। দেশের বিভিন্ন প্রান্তে আম পাঠাতে কেজি প্রতি দিতে হয় 13 থেকে 24 টাকা পর্যন্ত। এছাড়াও প্যাকিংয়ের নাম করে চড়া মূল্যে কিনতে বাধ্য করা হয় প্লাস্টিকের বস্তা। এতে খরচ বেড়ে যাওয়ায় দিন দিন লোকসানের মুখে পড়ছেন চাষি ও ব্যবসায়ীরা। যদি সরকার কমায় দেয় তাহলে কৃষকরাও একটু দাম বেশি পাবে, প্লাস হচ্ছে পরিবহনের জন্য সারা বাংলাদেশ থেকে মানুষ এগুলো কিনে খাইতে পারবে। নিয়ে আসতো তাহলে আমাদের খরচ অনেক কম হতো এবং ভোক্তা কম দামে ভালো মানের আম পাইছে। কুরিয়ারেই নিয়ে নেয় 15-20 টাকা, তাহলে আমরা কিভাবে ব্যবসা করব? ঢাকার ভিতরে 13 টাকা এবং ঢাকার বাইরে অন্য জেলায় 16 টাকা। এটা গত বছর ছিল, এবছর তাই আছে। সচেতন মহল বলছে দ্রুত পদক্ষেপ নেওয়া না গেলে জনপ্রিয়তা হারাতে পারে এ অঞ্চলের আম। আর বাণিজ্যিক গুরুত্ব বিবেচনায় স্বল্প খরচে পোস্ট অফিসের মাধ্যমে আম পরিবহনের ব্যবস্থার কথা জানায় ডাক বিভাগ। আমের প্রতি সরকারের সহানুভূতির দৃষ্টিতে দেখা উচিত এবং এই আম চাষি যারা তাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করা উচিত। মৌসুমী যে ফল, বিশেষ করে আম, লিচু, এগুলো বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আমরা পৌঁছে দিচ্ছি। এক্ষেত্রে আমাদের চার্জটাও খুবই কম। প্রথম কেজি 10 টাকা, পরবর্তী প্রতি কেজির জন্য 5 টাকা হারে প্রযোজ্য। এদিকে কুরিয়ার কোম্পানির সার্ভিসের নামে সিন্ডিকেটকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান জেলা প্রশাসক। কৃষক প্রতিনিধি, কৃষি বিভাগ এবং যারা এই পরিবহনগুলোর সাথে যুক্ত রয়েছেন তাদের সাথে বসে আমরা এটার একটা যৌক্তিক ভাড়া নির্ধারণ করে দেওয়ার ব্যবস্থা নিব। সাতক্ষীরায় উৎপাদিত আমের বেশিরভাগ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ ও বিদেশে রপ্তানি করা হয়। সময় সংবাদ, সাতক্ষীরা।
ঝিনাইদহের কালীগঞ্জে অনুমতি না নিয়ে ব্যক্তি মালিকানার ৮ বিঘা জমির একটি আম বাগান দখল করে নির্মাণ সামগ্রী রাখার অভিযোগ উঠেছে ঠিকাদারের বিরুদ্ধে। ভুক্তভোগীদের অভিযোগ, মাসের পর মাস এভাবে নির্মাণ সামগ্রী ও ভারী যন্ত্রপাতি রাখায় ক্ষতিগ্রস্ত হচ্ছে ২ শতাধিক আম গাছে। ঠিকাদার বলছেন দ্রুত নির্মাণ সামগ্রী অপসারণ করা হবে আর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস জানিয়েছেন এলজিইডির স্থানীয় কর্মকর্তা। লোটাস রহমান সোহাগের রিপোর্ট, ছবি তুলেছেন রামিম খান। সবুজে ঘেরা আমবাগানের ভেতরে স্তূপ করে রাখা হয়েছে ইটের খোয়া ও নির্মাণ সামগ্রী। ভারী যানবাহন ও ভেকু মেশিনের অবাধ চলাচলে বাগানের বিভিন্ন স্থানে তৈরি হয়েছে ছোট বড় নালা ও গর্ত। ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ভাতঘরা গ্রামের জালাল উদ্দিন ও ডক্টর আসম হেলাল সিদ্দিকীর এই বাগানটি গত ৮ মাস ধরে জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে ঠিকাদার আসাদুজ্জামানের বিরুদ্ধে। অনুমতি না নিয়েই রাস্তা নির্মাণের সামগ্রী রাখা হয়েছে বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা। একটা ৫০ বছরের একটা ঐতিহ্য, সামনের বছর এখানে আম হবে কিনা তার কোনো নিশ্চয়তা নেই। বৃষ্টির ভিতরে এখানে বিভিন্ন ভ্যাকুম মেশিন, ট্রাক্টর হাবিজাবি ঢোকায় গাছের শিকড় টিকড় কেটে অবস্থা খুব খারাপ করে ফেলছে। তারা বলছে যে আমরা এটা মাটিতে ভরাট করব, কিন্তু কথা হচ্ছে যে এটা ক্ষতিপূরণ মাটিতে ভরাট করার মূলত কাজ না, এটা হচ্ছে আমাদের পারিবারিক একটি ঐতিহ্য। অবশ্য ঠিকাদার বলছেন দ্রুত নির্মাণ সামগ্রী অপসারণ করা হবে। ওনার সঙ্গে আলোচনা করে আমরা ফেলিলাম, ওই সময় ধান চলছিল, বলে আপনার ফেলে কাজ করেন, কাজ করবেন। বৃষ্টিখানা করা হয়নি, ইনশাল্লাহ আমরা আগামী সপ্তাহে ইনশাল্লাহ যা ক্লিয়ারে যাবে। অভিযোগ পেয়ে ঠিকাদারকে নির্মাণ সামগ্রী অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে, জানিয়েছেন এলজিইডির স্থানীয় কর্মকর্তা। সেই বিষয়ে আমি ব্যবস্থা গ্রহণ করেছি এবং ঠিকাদারকে 1 সপ্তাহ সময় দিয়েছি এবং অতি শীঘ্রই ঠিকাদার উক্ত ইটের খোয়াগুলো সরিয়ে নেবেন। ঝিনাইদহ জেলা গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় ভাতঘরা গ্রামের 2100 মিটার এই সড়কটি নির্মাণে ব্যয় ধরা হয়েছে 2,19,90,000 টাকা। কাজটি সুন্দরবন কনস্ট্রাকশন পেলেও সাব ঠিকাদার হিসেবে কাজ করছেন ঝিনাইদহের আসাদুজ্জামান নামের একজন ঠিকাদার। লোটাস রহমান সোহাগ, সময় সংবাদ, ঝিনাইদহ। এবার দেশের বাইরের খবর। ইরানের শীর্ষ নেতৃত্বে আলোচনার সম্মতি দেয়ায় দেশটির বিরুদ্ধে নির্ধারিত হামলা বাতিল করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও এর আগে আজ রাতে ইরানের উপর কঠোর আঘাত আনা হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। একই সঙ্গে কার্ক দ্বীপ সহ ইরানের গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামো নিয়ন্ত্রণে নেয়ার হুমকি দেন মার্কিন প্রেসিডেন্ট। এমনকি ইরানে হামলাও জোরদার করে যুক্তরাষ্ট্র। বুধবার রাতে ইরানে আবারও হামলা চালায় যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর হুমকির পরপরই বন্দর আব্বাস সহ ইরানের কয়েকটি শহরে বিস্ফোরণের খবর পাওয়া যায়। মার্কিন সামরিক বাহিনী সেন্ট্রাল কমান্ড সেন্টকম নিশ্চিত করে, প্রেসিডেন্টের নির্দেশনায় ইরানের একাধিক লক্ষ্যবস্তুতে অভিযান চালানো হয়েছে। মার্কিন হামলার পর রাজধানী তেহরানের পশ্চিমাঞ্চলে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়, তবে এখন পর্যন্ত হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো নির্দিষ্ট তথ্য প্রকাশ করা হয়নি। জবাব দিয়েছে ইরানও। কুয়েত ও বাহরাইনের মার্কিন ঘাঁটিতে হামলার দাবি করেছে আইআরজিসি। হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে তেহরান। দেশটির সামরিক বাহিনী তেলবাহী ট্যাঙ্কার, বাণিজ্যিক জাহাজ সহ সব ধরনের নৌযানের চলাচল বন্ধের নির্দেশ দিয়েছে বলে জানিয়েছে ইরানি সংবাদ মাধ্যম। সতর্ক করে বলা হয়েছে, নির্দেশ অমান্য করলে সংশ্লিষ্ট নৌযানকে লক্ষ্যবস্তু করা হতে পারে। এর আগে ওয়াশিংটনে সাংবাদিকদের ট্রাম্প বলেন, আগের দিন ইরানে কঠোর আঘাত হানা হয়েছে এবং আরও হামলা চালানো হবে। একই ধরনের বার্তা দেন মার্কিন সমরমন্ত্রী পিট হেগসেথও। অন্যদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, যে কোনো চাপ বা হুমকির বিরুদ্ধে কঠোরভাবে দাঁড়াবে তেহরান। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা নতুন করে বাড়ে মঙ্গলবার। হরমুজ প্রণালীতে একটি মার্কিন সামরিক হেলিকপ্টার ভূপাতিত হওয়ার পর ইরানের বিভিন্ন স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র। জবাবে জর্ডান, কুয়েত ও বাহরাইনে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় ইরান। তবে চলমান উত্তেজনার মধ্যেও দুই দেশকে আলোচনার টেবিলে ফেরাতে কূটনৈতিক তৎপরতা অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে কাতারের একটি প্রতিনিধি দল তেহরানে সফর করেছে। ইশিতা আক্তার, সময় সংবাদ। ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শহর খেরসনে রুশ হামলায় অন্তত 1 জন নিহত হয়েছেন এবং 25 জন আহত হয়েছেন। পাল্টা হামলায় রাশিয়ার বেলগোরেদ অঞ্চলে 1 জন নিহত এবং আরও 2 জন আহত হন। ফলে সীমান্তের দুই প্রান্তে বেসামরিক মানুষের নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ তৈরি হয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, এক রাতে 326টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করা হয়েছে।
কূটনৈতিক উত্তেজনার মধ্যেও রাশিয়া ইউক্রেন পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে। ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শহর খেরসনে রুশ হামলায় বেশ কয়েকজনের হতাহতের ঘটনা ঘটেছে। একই সময় ডিনেপ্রো, সুমি, খার্কিভ, জাপোরিজিয়া, ওডেসা অঞ্চলেও হামলার খবর পাওয়া গেছে। পাল্টা হামলায় রাশিয়ার সীমান্তবর্তী বেলগোরদ অঞ্চলে একটি ইউক্রেনীয় এফপিভি ড্রোন গাড়িতে আঘাত করলে কয়েকজন হতাহত হন। ফলে সীমান্তের দুপাশেই বেসামরিক মানুষের নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ তৈরি হয়েছে। এদিকে রাশিয়া অধিকৃত ক্রিমিয়ায় সেভাস্তোপোলের ঐতিহাসিক জাদুঘরে ইউক্রেনীয় ড্রোন হামলায় আগুন লাগে এবং ভবনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। রাশিয়া নিযুক্ত প্রশাসন এটিকে শুধু একটি জাদুঘর নয়, বরং রুশ প্রতিরোধের প্রতীক হিসেবে উল্লেখ করেছে। একই সময় ইউক্রেন দাবি করেছে তারা মারিউপোলের বন্দরের গুরুত্বপূর্ণ সামরিক ও জ্বালানি অবকাঠামোতে সফলভাবে হামলা চালিয়েছে, যা রাশিয়ার সরবরাহ ব্যবস্থাকে দুর্বল করতে পারে। সাম্প্রতিক ড্রোন হামলার প্রভাব এখন ক্রিমিয়ার দৈনন্দিন জীবনেও পড়তে শুরু করেছে। স্থানীয় প্রতিবেদনে বলা হয়েছে, জ্বালানি সরবরাহে চাপ তৈরি হওয়ায় সাধারণ মানুষের জন্য পেট্রোল বিক্রি সীমিত করা হয়েছে এবং জরুরি সেবার জন্য মজুদ সংরক্ষণ করা হচ্ছে। অন্যদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, এক রাতেই 326টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করা হয়েছে। তবে বিভিন্ন সূত্র বলছে কয়েকটি তেল শোধনাগার ও শিল্প স্থাপনায় আগুন লাগার ঘটনাও ঘটেছে। যুদ্ধক্ষেত্রের বাইরে মস্কোতেও নিরাপত্তা পরিস্থিতি উদ্বেগজনক হয়ে উঠছে। রাজধানীতে দুটি পৃথক হামলায় হতাহতের ঘটনা ঘটেছে। রুশ তদন্তকারীরা জানিয়েছে, এই ঘটনায় সন্দেহভাজন কয়েকজনকে গ্রেফতার করা হয়। তাদের মাধ্যমে বিস্ফোরক স্থাপন করা হয়েছিল বলে অভিযোগ উঠেছে। সামরিক সংঘাতের পাশাপাশি কূটনীতিক অচলাবস্থাও আরও গভীর হচ্ছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সম্প্রতি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সরাসরি বৈঠকের প্রস্তাব দিলে তা প্রত্যাখ্যান করে। আর ক্রেমলিন অভিযোগ করছে, ইউক্রেন শান্তি আলোচনার পরিবেশ নষ্ট করেছে। শিউলি রোসা, সময় সংবাদ। ভারতের পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক সংকট ঘিরে এবার নতুন জল্পনা। ভারতীয় গণমাধ্যমের দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়কে কংগ্রেসে ফেরার প্রস্তাব দিয়েছেন সোনিয়া গান্ধী। প্রায় 3 দশক আগে কংগ্রেস ছেড়ে নিজের হাতে তৃণমূল গড়েছিলেন মমতা। আর এখন দলীয় ভাঙন, নেতৃত্ব সংকট ও দুর্নীতির অভিযোগের চাপে সেই দলই অস্তিত্বের লড়াই। বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। 5 পয়েন্ট পে সদ্য অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর তৃণমূল কংগ্রেসের ভেতরেই শুরু হয়েছে নেতৃত্ব নিয়ে তীব্র অসন্তোষ। দলের উল্লেখযোগ্য সংখ্যক বিধায়ক ও সাংসদ প্রকাশ্যে কিংবা আড়ালে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বের সমালোচনা করছেন বলে দাবি রাজনৈতিক পর্যবেক্ষকদের। এমন অস্থিরতার মধ্যেই ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দিতে 8 জুন দিল্লি যান মমতা বন্দ্যোপাধ্যায়। 2 দিনের সফর শেষে বুধবার কলকাতায় ফেরেন তিনি। এর আগের দিনই কলকাতায় তার বাসভবন ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে সিআইডি তল্লাশি নতুন করে রাজনৈতিক চাপ বাড়িয়েছে। দুর্নীতি ও একাধিক অভিযোগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তদন্ত জোরদার হচ্ছে বলে জানা যাচ্ছে। দিল্লি সফরে সবচেয়ে আলোচিত ঘটনা ছিল 10 জনপদ সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধীর সঙ্গে মমতা এবং অভিষেকের বৈঠক। ভারতীয় কয়েকটি গণমাধ্যমের দাবি, ওই বৈঠকেই মমতা বন্দ্যোপাধ্যায়কে কংগ্রেসের সর্বভারতীয় সহসভাপতির দায়িত্ব গ্রহণ করে দলটিতে ফিরে আসার প্রস্তাব দেন সোনিয়া গান্ধী। যদিও এ বিষয়ে কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব কিংবা তৃণমূল কংগ্রেস কেউই আনুষ্ঠানিকভাবে মুখ খোলেননি। দুজন শীর্ষ নেত্রী বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন, সেখানে আলাদা করে এই মুহূর্তে এখান থেকে কোনো মন্তব্য করার কোনো অবকাশ নেই। তৃণমূলের এই দুর্বল অবস্থাকে রাজনৈতিকভাবে কাজে লাগাতে শুরু করেছেন মমতা বিরোধী শিবিরও। বিধানসভায় বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এদিন সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে মমতা ও অভিষেককে কটাক্ষ করেন। তার দাবি, দীর্ঘদিনের সাংগঠনিক সংকট এবং নেতৃত্বের ব্যর্থতার ফলেই আজকের এই পরিস্থিতি। সংনির্ভর সংগঠন, সং আছে কিন্তু গঠন নেই, তার ফল আউট হচ্ছে এই মালা রায়, সায়নী ঘোষ। এই যে অ্যাপ্রোচ, এই যে অ্যাটিটিউড পাল্টাচ্ছে না, তো জমিদারি মানসিকতা পাল্টাচ্ছে না। এমনই অবস্থা, সংচার আরো বৃদ্ধি হয়েছে বোঝা যাচ্ছে। সেই সং বৃদ্ধি হওয়ার ফলে আর গঠন আরো বিলীন হয়ে যাওয়ায়, গঠন তো নেই আর এখন পাওয়া যাচ্ছে না কোনো কিছু।
1998 সালের 1 জানুয়ারি কংগ্রেসের সঙ্গে মতবিরোধের জেরে দল ছেড়ে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই দলই গত আড়াই দশকে পশ্চিমবঙ্গের রাজনীতির কেন্দ্রবিন্দুতে উঠে আসে। কিন্তু 28 বছর পর দলীয় বিভাজন, নির্বাচনী বিপর্যয় এবং আইনি চাপের মুখে তৃণমূল এখন সবচেয়ে কঠিন সময় পার করছে। সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার। তারেক রহমান সরকারের প্রথম বাজেটের রেকর্ড 9,38,000 কোটি টাকা প্রস্তাব। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান সহ 10 অগ্রাধিকার। করমুক্ত আয়সীমা বেড়ে 4.25 লাখ। ঋণ নির্ভর ও ঘাটতি বাজেট বাস্তবায়নের সম্ভাবনা দেখছে না জামাত। পরিচালন ব্যয় বৃদ্ধির সমালোচনা। নতুন বাজেটকে উচ্চাভিলাষী বলছে এনসিপি। এই ছিল রাত 11টার সময় এখনকার আয়োজন। এরপর দেখবেন প্রবাসের সময়। দর্শক, বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ সরাসরি সম্প্রচার করছে সময় টেলিভিশন। দেখতে চোখ রাখুন সময়ের পর্দায়।